আমার পরের বক্তা রুদ্রনীল ঘোষ। সবাইকে শুভ সন্ধ্যা। আলোচনা যে পর্যায়ে গেছে সেখানে কিন্তু বঙ্গভঙ্গ, বঞ্চনা, অনুপ্রবেশ সেখান থেকে ধীরে ধীরে টার্ন করছে নির্বাচনী জনসভার মতোই আর কি, প্রায় ভালো। দেবাংশু অনেকক্ষণ বক্তব্য রেখেছে, খুব ইন্টারেস্টিং কথা বলছিল। কয়েকটা পয়েন্ট আমি শেষের দিকে বলি যে দেবাংশু খুব চিন্তিত হয়ে যে কথাটা বলল যে পূর্ণমন্ত্রী কেন দেওয়া হয়নি, প্রতিমন্ত্রী কেন দেওয়া হয়েছে, হাফ প্যান্ট, এই সমস্ত কথা বলল। আমি শুধু এইটুকু কথা বলতে পারি যে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যদি কেউ হন, তার হাফ প্যান্টের যা কাপড় একটা রাজ্যের অনেকগুলো মন্ত্রীর ফুল প্যান্ট হয়ে যাবে। আমার মনে হয় যে সেটার দিকে একটুখানি ভাবনা চিন্তা করা উচিত। যাই হোক, হয়তো ঘের জানে না, হতেই পারে। তো বঙ্গভঙ্গ 1905-এর একটা ইশারা শুরু হয়েছিল, যেটা তারপর স্থগিত হয় এবং তারপর একদম চলে আসে আমরা 1947। বঙ্গভঙ্গ হওয়ার কারণ তো এমনি হয়নি। তখন সিপিএম, তৃণমূল, বিজেপি তারা আলাদা করে কোনো এজেন্ডা নিয়ে নিশ্চয়ই নামেও নি। দেশটা ভাগ হয়েছিল। মুসলিমরা বলেছিল, মুসলমান লীগের মধ্যে দিয়ে তারা বলেছিলেন যে আমাদের জন্য একটা আলাদা রাষ্ট্র চাই। এবার সেই কিভাবে ভাগ হবে, সেই ভাগ করতে গিয়ে তারপর পাঞ্জাবের উপর দিয়ে এবং বাংলার উপর দিয়েও করাত চালানো হয় এবং সেই ভাগটা হয়েছিল কিন্তু হিন্দু এবং মুসলমান জনসংখ্যার ভিত্তি, ডেমোগ্রাফি, জনবিন্যাস কী রয়েছে তার উপরে। যদিও তার মধ্যে আরও অনেকগুলো জায়গাতে খুঁত থেকে যায় একটু, যেমন মুর্শিদাবাদের ক্ষেত্রে বা ওই জায়গাগুলোতে জানতে পারা যায় যে স্বাধীনতা পাওয়ার সময়টা, যেমন আমরা 15ই আগস্ট বলি, তাদের ওখানে প্রায় 18ই আগস্ট বলতে গেলে সেইভাবে তারা স্বাধীনতা পেয়েছিল। তো এই সমস্যাগুলো ছিল। ভাগটা হয়েছিল ধর্মের ভিত্তিতে এবং সেটা মুসলিম লীগের দাবি অনুযায়ী এই ঘটনাটা ঘটেছিল। তারপর বঙ্গভঙ্গ হয়েছিল কিন্তু সেই অংশটাকে নিয়েই, সেটাকে জুড়েই। সুতরাং কেউ খেলা করতে গিয়ে এই ঘটনা ঘটায়নি, যেটা খুব পরিকল্পিতভাবে ছিল। এবং সেই ক্ষেত্রে আমরা জানি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই সময় যে কথা বারবার বোঝাতে চেয়েছিলেন, আজকের দিনে স্বাধীন বাংলাদেশ যখন হয় তার কথাই কিন্তু প্রতিধ্বনিত হয়। তিনি বারবার ওই কথাই বলেছিলেন যে পশ্চিমবাংলায় যে হিন্দু এবং মুসলমানেরা থাকে তার সঙ্গে পাকিস্তানের যে মুসলমান মানুষেরা থাকেন তাদের জীবনশৈলী, চলাফেরার একটা বিস্তর তফাৎ রয়েছে। তো ভাষারও তফাৎ রয়েছে, জীবনশৈলীরও তফাৎ রয়েছে। ভাষাটা যেটা পরে বড় হয়ে ওঠে, একদম শুরু থেকেই, একদমই তাই, পুরোটাই ওইটার জন্য হয়ে ওঠে। এবং সেখানে জ্যোতি বসু থেকে শুরু করে মেঘনাদ সাহা, রানী রাসমণি, তারাও কিন্তু এই বিষয়টার কেউ বিপক্ষে কথা বলেননি। তো যাই হোক, এবং তারপর জল গড়িয়েছে এবং ধীরে ধীরে ভাগ হয়, পাকিস্তান হয়ে যায়। তারপর সেই পাকিস্তান ভাষা আন্দোলন ইত্যাদি প্রভৃতির মধ্যে দিয়ে, অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে, যেখানে ভারতের অনেক সাহায্য ছিল, সেক্ষেত্রে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। বঙ্গভঙ্গ কেন হয়েছিল এটাকে চেপে দেওয়ার চেষ্টা করলে তো হবে না। সেক্ষেত্রে হিন্দু মুসলমানের এই বীজটা একদম শুরুর দিকেই ছিল। এবং তারপর যে আলোচনাটা হচ্ছে, এর আগে অনেকেই বলেছেন এবং এর আগে আমার পূর্ববর্তী বক্তা আমাদের পক্ষ থেকে সজলবাবু একটা কথা বলে গেলেন, যেটা খুব ইম্পর্ট্যান্ট। যে কথাটা তৃণমূল অন্যরকমভাবে বলবার চেষ্টা করছে, এটা তাদের এজেন্ডা, তাদের ইচ্ছা। যে আমাদের পক্ষ থেকে কখনো পর্যন্ত এটা বলা হচ্ছে না যে পরিষ্কার আমরা বঙ্গভঙ্গ চাইছি, আমরা বঙ্গভঙ্গের কথাবার্তা বলছি। যে লোকাল সমস্যাগুলো উঠে আসছে সে নিয়ে কেউ কেউ কথা বলছেন এবং এখানে মূল যে জায়গাটা চলে আসছে সেটা হচ্ছে কিন্তু বঞ্চনার একটা দিক, যেটাকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। সুমনবাবু একটু আগেই পরিষ্কার বললেন যে উত্তরবঙ্গ থেকে শুরু করে বাকি অন্যান্য জায়গায় যেখানে বঞ্চনা ছিল, উন্নয়নটা হয়নি, যেখানে মানুষ বারবার চেয়েছেন,
তাদের ডেভেলপমেন্টের জায়গাটা হোক, সেইটা কিন্তু বারবার কথার মধ্যেই থেকে গেছে এবং কনস্ট্যান্ট এখনও সেই ক্ষোভের জায়গা থেকে প্রত্যেকে অনেক কথা কিন্তু বলছেন, যেটাকে অস্বীকার করা যায় না। এবং এই বঞ্চনার সঙ্গেই জড়িয়ে যাচ্ছে আরেকটা দিক, সেই দিকটা হচ্ছে অনুপ্রবেশ। বঞ্চনার ক্ষেত্রে মানুষ ইন্ডিভিজুয়াল হওয়ার চেষ্টা করেন, ইন্ডিভিজুয়ালি কথাবার্তা বলেন। আমরা কেউ সমর্থন করি বা না করি, তাদের মুখে আমরা সেলোটেপ মারতে পারবো না, যে কেউই। আমরা চেষ্টা করি এটাকে আটকাবার, কিন্তু কথাগুলো যে কোনো সময় যে কোনোভাবে বেরিয়ে আসে, অনেকের মুখ দিয়েই বেরিয়ে আসে। আমরা এখানে যারা কথা বলছি, আমি জানি না এখানে আমরা কজন উত্তরবঙ্গের সরাসরি মানুষ রয়েছি, যারা উত্তরবঙ্গ থেকে এলাম রেগুলার, বোধহয় আমাদের এখানে নেই। উত্তরবঙ্গের যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে পার্সোনালি যখন কথা বলা হয়, শুধুমাত্র এটাই নয়, দেবাংশু বলছিল যে এইমসের কথা, আমাদের এখানে কল্যাণী এইমস হয়েছে। উত্তরবঙ্গে এইমসের ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতার ক্ষেত্রে হাত বাড়িয়ে দেওয়া কতটা ছিল সেটা আমরা জানি, না হলে কিন্তু সেই জমি এতক্ষণে পাওয়া হতো এবং কাজ বোধহয় শুরুও হয়ে যেত। এটাকে কেউ অস্বীকার আমরা করতে পারবো না। আচ্ছা, শেষও হয়ে যেত এতদিনে। তো যাই হোক না কেন, ফলত বঞ্চনার জায়গাটাকে অস্বীকার আমরা কেউই করতে পারছি না, যে কারণে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ বলে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলে বেশ কিছু নাম বা পদ আমরা শুনতে পাই। তার মানে একসঙ্গে বিন্যাসটা হচ্ছে না পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই, তাই আলাদা করে আরও ডেভেলপমেন্টের কথা ভাবা হচ্ছে, ডেভেলপমেন্টটা পৌঁছচ্ছে না বলে বা সঠিকভাবে হচ্ছে না বলে। সেই ক্ষেত্রে সেই মানুষদেরই কিন্তু এই যে বঞ্চনাটা রয়েছে, সেই ক্ষেত্রে তারা নিজেদের মতো করে ইন্ডিভিজুয়ালি কিছু কথা বলছেন। আমাদের রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যে কথাটা বলেছিলেন, যেভাবে এই উন্নয়নগুলো করা যায়, যে নর্থ ইস্টের রাজ্যগুলোর মতো, সেইভাবে যে বঞ্চনাগুলো এখানে হয়ে আসছে, যদি এই আওতার মধ্যে নিয়ে আসতে পারা যায়, তাহলে ডেভেলপমেন্টটা করবার কথা ভাবা যেতে পারে। সেখান থেকেই হইচই গেল রব। অবশ্যই যারা বিরুদ্ধ পক্ষে রয়েছেন তারা বিরুদ্ধ মতামত পোষণ করবেন, তার পক্ষে যুক্তি খাড়া করবার চেষ্টা করবেন, ভালো। হ্যাঁ, কে বলে দিয়েছেন? হ্যাঁ, তিনি বলে দিয়েছেন এটা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সম্ভব নয়। না না, অত্যন্ত আনন্দের ব্যাপার যে তারা জানতে পেরেছেন সম্ভব নয়। সম্ভব নয় সেটা কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, তারপরের উপরের আরও জায়গা রয়েছে, তারা বলবেন। কোনো একজন এমএলএ তিনি বলতেই পারেন, তার ব্যক্তিগত মতামত পোষণ করতেই পারেন, যাই হোক। সুতরাং বঞ্চনার জায়গাটা রয়েছে, সেটাকে অস্বীকার করতে পারছেন না। বঞ্চনা আছে বলেই এই বোর্ডগুলো রয়েছে, সেই কাজগুলো হয়নি। তার পরের প্রসঙ্গ চলে আসে হচ্ছে অনুপ্রবেশ। এবার এই অনুপ্রবেশের ক্ষেত্রে অনেকে অনেক কথাই বললেন, আসামে বেড়াতে গেলেন, অন্যান্য জায়গাতেও গেলেন। অনুপ্রবেশ নিয়ে অনেকে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের কথাও বললেন, আমরা সবাই জানি। এমনকি দেবাংশু এসে বললেন যে শ্বেতপত্র দিয়ে প্রকাশ করা হোক। আমরা বলতে চাইছি যে পরিষ্কার পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ থেকে যে এখানে কোনো লোক ঢুকছেই না বর্ডার দিয়ে, এটাও শ্বেতপত্র দিয়ে প্রকাশ করুক, এবং শ্বেতপত্র দিয়ে তারা এটাও প্রকাশ করুক যে তারা তৃণমূলের কোনো নেতা বা কোনো কর্মী তারা বলছেন না যে আমরা তাদের কার্ড বানিয়ে দেওয়ার কথা বলিনি, এটাও তারা শ্বেতপত্র দিয়ে তারা প্রকাশ করুক। সুতরাং মিথ্যে কথা বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু মানুষ পুরো সত্যিটাই জানে। তারা যেটা বলছেন যে বর্ডারের ক্ষেত্রে নাকি বিরাট সমস্যা রয়েছে, বর্ডার দেওয়া যাচ্ছে না। আসলে বাংলাদেশ মানে গ্রেটার বাংলাদেশ তৈরি করবার যে স্বপ্ন, জয় বাংলা ইত্যাদি প্রভৃতি যা যা কথাবার্তা বলা, মাননীয় মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য দরজা খুলে দেওয়ার কথা বলা, অবশ্যই বিপদে পড়লে আমরা দরজা খুলে দেব, কিন্তু দরজা খোলবার ছিটকিনি বা খিল কোনো রাজ্যের হাতে তো থাকে না, সেটা বোধহয় তিনি ভুলে গিয়েছিলেন। সেটা অবশ্যই কেন্দ্র সরকারের একটা বিষয়। যেভাবে আমরা জানি যে কদিন আগেই যেভাবে অনুপ্রবেশ ঘটছে এবং ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার সূত্র ধরেই আমরা দেখতে পাই যে মেদিনীপুরে যেখানে ডিআরডিওর মিসাইল টেস্ট হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু তৃণমূলের এক নেতা লোক ঢুকিয়ে কিন্তু বসিয়ে রেখে দিয়েছেন। বোধ করি তারা রোহিঙ্গাই হবে, সবাই যা বলছেন। তো যাই হোক না কেন,
প্রত্যেকটা জায়গায় রোহিঙ্গারা ঢুকে পড়ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নিয়ে কোনো কথা বলছেন না। এবং খুব অদ্ভুত রকমভাবে যেহেতু এই 30% যে সংখ্যালঘু ভোট, সেই ভোটের মাধ্যমেই তৃণমূল পশ্চিমবঙ্গে বিজয় পাচ্ছে, এটা তারা দেখতে পেয়েছে যে তারা মাত্র সাধারণের ভোট এর আগে পেয়েছিলেন 18%, এখন 2024-এ কমে গিয়ে সেটা হয়েছে 17%। তারা টিকে যাচ্ছেন কোনো মতে 30% সংখ্যালঘু ভোটের জন্য, এবং ভারতীয় জনতা পার্টির সাধারণের ভোট বেড়েছে এবং সেটা বেড়ে হয়েছে 39%। হ্যাঁ, 39 এটা বোধহয় অন্য কিছু বলবার চেষ্টা করছেন। যাই হোক, আপনারা জানেন যে পরিষ্কার যে রীতিনীতি মেনে তৃণমূল কথাবার্তা বলে এবং মিথ্যে তথ্য দেয়, সেই ক্ষেত্রেই আমার এখানে সম্মানীয় সিনিয়ররা সেই তথ্য দেওয়ারই চেষ্টা করছে। ভালো, তো যাই হোক না কেন, যে পরিবেশ বা পরিস্থিতি এখানে তৈরি হয়ে রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে আমরা জানি। এবং একটু আগে যে কথা সবাই জানেন যারা শুনেছেন, বারবার এই 30% ভোটটাকে কবজা করে রেখে দেওয়ার জন্য তৃণমূল দল, যাদেরকে দুধেল গাই বলে, তাদের সংখ্যা বাড়াবার চেষ্টা করছেন, অর্থাৎ তারা ভোট ব্যাংক বাড়াবার চেষ্টা করছেন। অরূপবাবু শুরুতেই যে কথা বললেন, তৃণমূলের বাকিরাও যে কথাবার্তা বললেন, তারা একটাই কথা হাত দেখার মতো করে সেই টিয়া পাখি নিয়ে হাওড়া ব্রিজে বসবার মতো করে বলে যাচ্ছেন যে তৃণমূলকে নাকি কোনোদিনই পশ্চিমবঙ্গ থেকে সরানো যাবে না। আমি জানি না যে তারা কত বড় গণৎকার হয়েছেন, কারণ তাদের ভোট কমছে এবং তারা জানেন বা তারা ভাবছেন যে এই সংখ্যালঘু ভোট এবং পরিষ্কার লক্ষ্মীর গন্ডার পুলিশ, যারা লক্ষ্মীর ছেলের মতো কানের চামড়া গন্ডারের চামড়ার মতো মোটা করে নিয়ে শাসকের কথা শোনে, মানুষের যন্ত্রণার কথা শোনে না, কোর্টেরও বা কথা শোনে না, তাদের দিয়েই এই ভুয়ো ভোট গুনে তারা জেতবার কথা বলছেন, সেইটাকেই তারা নিয়মকানুন ভেবে নিয়েছেন কিনা। সময়ের অলিন্দে দাঁড়িয়ে ক্ষমতায় কেউ আসেন, কেউ চলে যান, কিন্তু তৃণমূলের ইচ্ছা তারা সারা জীবন এখানে থেকে যাবেন। এই কথা শুনে যারা হাসছেন তাদের বলবো যে আরও জোরে হাসুন, এবং যখন তাদের বক্তারা বক্তব্য রাখবেন কোনো জায়গায়, তাদের মুখের দিকে ভালো করে তাকিয়ে নেবেন যে তাদের ইচ্ছাটা কি, সারা জীবন কিভাবে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোট করে, ভয় দেখিয়ে, সন্ত্রাস করে জিতে যাবার যে পরিকল্পনা, সেইটাকেই তারা ব্যক্ত করবার চেষ্টা করছেন। তো যাই হোক, আমাদের এখানে আমাদের ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কেউই কোনো মুহূর্তে অস্বীকার করতে পারছি না। এবং এখানে তৃণমূলের যে নেতারা বসে রয়েছেন শাসক দলের, তারা নিজেরাও কিন্তু খুব চিন্তার মধ্যে থাকেন যে আমাদের কি হবে। হয়তো তারা মুখে বলতে পারছেন না। তাদের ফিরহাদ হাকিম তিনি বলেই দিয়েছেন দাওয়াতে ইসলামের কথা, ধর্মান্তরণ করবার কথা। কেউ তো বলছেন এটা আগে থেকে জানতেন বলেই নাকি তৃণমূলের ইয়াং নেতা মোহাম্মদ আভি শেখ বলে কেউ নাকি নিজের নাম চেঞ্জ করবার চেষ্টা করছেন। আমাদের এখানে কিন্তু কেউ কখনো পর্যন্ত শুনেনি যা এই সংখ্যালঘু হিন্দুদের কেটে ভাসিয়ে দেব না। মুখ্যমন্ত্রী জেলে পড়েননি, তিনি শুনতে পাননি। এই ববি হাকিমই কয়েক মাস আগেই বলেছিলেন যে ইনশাল্লাহ সামনেই একটা দিন আসছে যেখানে অর্ধেক বাংলা উর্দু বলবে। এই ভয়ঙ্কর কথাতে নিশ্চয়ই যারা আমাদের এখানে হিন্দু ধর্মের তৃণমূলী ভাইরা রয়েছেন, দাদারা রয়েছেন, তারা আতঙ্কিত হলেও কোন রাস্তা নেবেন তারা বুঝতে পারছেন না। হয়তো এই আতঙ্কেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারবার বলছেন না আমি ববি হাকিমের ওই কথা শুনিনি, না আমি ববি হাকিমের ওই কথা শুনিনি। নিশ্চয়ই নিশিকান্তের কথা শুনেছি, নিশিকান্তের উপন্যাসও পড়েছি, কৃষ্ণকান্তের উইলও শুনেছি, পড়েছি, সবটাই জানি। শুধু একটাই কথা বলবো, আমাদের এখানে শোতে প্রথম চারণ কবি আমাদের শ্রী শ্রী মাননীয় অরূপ চক্রবর্তী যে কবিতা বললেন গুজরাট নিয়ে, সেটা বলে আমি শেষ করছি। তার কবিতা টেনে, হ্যাঁ ওটা আপনার নতুন করে যেটা বানিয়েছেন ওটা আপনারই কবিতা, সুন্দর। ওই তোমরা আসবে বলে না কি আর কি বলেন আর কি, যাই হোক সেটাই। আমি শুধু এটাই বলবো যে তোমরা আছো বলেই ফাইন্যান্সিয়ালি বাংলা এখনো গুজরাট হয়ে যায়নি। তোমরা আছো বলেই ইউসুফ পাঠান এখন অন্য দলের এমপি হয়নি। ভালো থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ রুদ্র।